আসসালামু আলাইকুম। দ্বিঘাত সমীকরণের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি সবাই স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমার কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি সবাই স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার। তাহলে আমি পড়ানো শুরু করি। আমাদের দ্বিঘাত সমীকরণের উপর মোট 2টা ক্লাস হবে। আজকে হচ্ছে দ্বিঘাত সমীকরণের প্রথম ক্লাস, পার্ট 1। সবার কাছে একটা অনুরোধ থাকবে, প্রত্যেকে একটু ক্লাসটা নিজ নিজ আইডি থেকে শেয়ার করে দেন, আর আপনার পরিচিত যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু কমেন্টসে মেনশন করুন, যাতে অনেক বেশি স্টুডেন্ট আমাদের আজকের ক্লাসটা করে। এবং অনেক বেশি স্টুডেন্ট যদি আমাদের আজকের ক্লাসটা করে তাহলে দ্বিঘাত সমীকরণের পার্ট 2 ক্লাসটাও আমি রাত জব মেতে নেব। এই ক্লাসটা তাহলে সোমবার দিন হবে, সোমবার রাত 10টায়। তার মানে আপনি যদি দ্বিঘাত সমীকরণের পার্ট 1 আর পার্ট 2 এই 2টা ক্লাস করেন তাহলে দ্বিঘাত সমীকরণের যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। তাহলে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, প্রত্যেকে নিজ নিজ আইডি থেকে ক্লাসটা শেয়ার করে দেন, পরিচিত সবাইকে একটু মেনশন করে। আমি তাহলে পড়ানো শুরু করি ইনশাআল্লাহ। খুব সহজ করে দ্বিঘাত সমীকরণটা আমি পড়াবো, সবাই একটু মনোযোগ দেন। প্রথমে আমরা পড়বো টাইপ 1, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বেসিক টাইপ। আর পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 2, সেটা আমি একটু পরে পড়াচ্ছি। টাইপ 1, আচ্ছা টাইপ 1টা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আমি একটা স্ট্রাকচার লিখলাম, ax² + bx + c = 0। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমি বলতেছি প্রশ্ন নাম্বার 1, আপনারা বলতে পারেন এটা কিসের সমীকরণ, কিসের সমীকরণ। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, ax² + bx + c = 0। প্রথম কোশ্চেন বলতে পারে এটা কিসের সমীকরণ। আচ্ছা লক্ষ্য করেন, এখানে আমার x হচ্ছে একটা চলক, x হচ্ছে চলক, তাহলে ax² + bx + c = 0। এই সমীকরণে শুধু আমার একটা চলক আছে, চলকটা কি x। তাহলে এই সমীকরণে যেহেতু আমার একটা চলক আছে তাহলে এটার আমি কি বলবো, এক চলক বিশিষ্ট। তাহলে আমি কি বলতেছি, এটারে এক চলক বিশিষ্ট। আচ্ছা ax² + bx + c = 0। তাহলে এই যে আমি স্ট্রাকচারটা লিখলাম, এখানে আমার চলককে x, তাহলে আমার কয়টা চলক এই সমীকরণে আছে, একটা। তাহলে এটা কত চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট। আচ্ছা এক চলক বিশিষ্ট এটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এটা মানে কি দ্বিঘাত সমীকরণ, এই বিষয়টা কি। আচ্ছা দ্বিঘাত, দ্বিঘাত মানে দুই হচ্ছে ঘাত, ঘাতের ইংলিশ হচ্ছে পাওয়ার। আচ্ছা আমরা এই স্ট্রাকচারটা যদি দেখি, ax² + bx + c = 0, এই জায়গায় x এর সর্বোচ্চ পাওয়ার কত, 2। x এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তাহলে এটা হবে দ্বিঘাত সমীকরণ। x এর সর্বোচ্চ পাওয়ার যদি 3 হইতো তাহলে তো ত্রিঘাত সমীকরণ। x এর সর্বোচ্চ পাওয়ার যদি 4 হইতো তাহলে তো চতুর্ঘাত সমীকরণ। তার মানে আমার x এর সর্বোচ্চ পাওয়ার যত, ওইটা তত ঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে ax² + bx + c = 0, এটা কিসের সমীকরণ, এখানে চলক আছে একটা কে x। আচ্ছা x এর সর্বোচ্চ পাওয়ার কত, 2। আমি কি শিখছি, x এর সর্বোচ্চ পাওয়ার যত ওইটা তত ঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এই জায়গায় যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে এটা কি দ্বিঘাত সমীকরণ। আর যেহেতু চলক একটা, কি চলক x, তার জন্য এই সমীকরণটাকে আমি কি বলতেছি, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আপনারা যদি পরীক্ষার কোশ্চেন দেয় ax² + bx + c = 0, এটা কিসের সমীকরণ, আপনার কি মুখস্থ করার কোনো দরকার আছে, কোনো মুখস্থ করার দরকার নেই। তাহলে এটা কি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা কি 1 নম্বর কোশ্চেনটা সবাই বেসিকটা বুঝছি, এটা কিসের সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন আপনারা কোশ্চেন দিতে পারে ax² + bx + c = 0, এই সমীকরণের মূল কয়টি, মূল কয়টি।
সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বুঝেন। আপনার যত ঘাত বিশিষ্ট সমীকরণ ওই সমীকরণের মূলও তত। মানে কি, আপনাকে যখন কোন একটা স্ট্রাকচার দিয়ে বলবে এই সমীকরণের মূল কয়টা, তখন আপনি শুধু দেখবেন যে স্ট্রাকচারটা দেয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই জায়গায় x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। x এর সর্বোচ্চ পাওয়ার যত সমীকরণের মূল তত। তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তাহলে আমার সমীকরণের মূল পাবো কয়টা? 2টা। x এর সর্বোচ্চ পাওয়ার যদি পাইতাম 3, তার মানে কি 3টা সমীকরণ যদি দিত তাহলে মূল পাইতাম কয়টা? 3টা। যদি x এর সর্বোচ্চ পাওয়ার হতো 4 তাহলে মূল পাইতাম কয়টা? 4টা। তার মানে আমরা কি শিখলাম? যে x এর সর্বোচ্চ পাওয়ার যত হবে সমীকরণের মূল হবে তত। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণের মূল কয়টা? যদি এই কোশ্চেন বলে, যেহেতু আমার এই জায়গায় x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এই কারণে এই সমীকরণের মূল হচ্ছে 2টা। সবাই কি আমার কথা বুঝছে? আচ্ছা, তাহলে আমরা একটু কোশ্চেন দিয়ে দেখি। যদি এরকম দেয় x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 0, বলা হয়েছে এই সমীকরণের মূল কয়টা? আচ্ছা, আমি কি শিখছি, যখন কোন একটা সমীকরণ দিয়ে বলবে এই সমীকরণের মূল কয়টা, তখন আমার কাজ কি, শুধু দেখবো x এর সর্বোচ্চ পাওয়ার কত। এই জায়গায় x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে এই সমীকরণের মূল কয়টা ভাইয়া? 2টা। x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 0, বলা হয়েছে এই সমীকরণের মূল কয়টা? এই জায়গায় x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে এই সমীকরণের মূল কয়টা? 2টা। আচ্ছা, এখন যদি কোশ্চেন দেয় এরকম x মাইনাস 4 হোল স্কয়ার, এই সমীকরণের মূল কয়টা? x মাইনাস 4 হোল স্কয়ার সমান 0, এই সমীকরণের মূল কয়টা? আচ্ছা, এটা a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 সমান 0। আমি কি শিখেছি ভাইয়া? x এর সর্বোচ্চ পাওয়ার যত সমীকরণের মূল হচ্ছে তত। তাহলে x মাইনাস 4 হোল স্কয়ার সমান 0 এই সমীকরণের মূল কয়টা? এই সমীকরণের কিন্তু মূল 2টা। আপনি যদি একটু ভাঙা করেন তাহলে এটা ভাঙলে কি আসে? x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 সমান 0, x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 সমান 0। এই জায়গায় আবার x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার যেহেতু 2, তাহলে সমীকরণের মূল হবে কয়টা? 2টা। আচ্ছা, তাহলে x মাইনাস 4 হোল স্কয়ার সমান 0 এই সমীকরণের মূল কয়টা? এটা বাইর করতে হলে অনেকে এই পুরোটা করবেন, তাই না? চাইলে মুখে মুখে করতেন। কি হবে? a মাইনাস b হোল স্কয়ার, এটা কি সামথিং হোল স্কয়ার। তাহলে সামথিং হোল স্কয়ার যদি আমি করি তাহলে এইটারে যখনই আমি ভাঙবো তখন কি এক্স স্কয়ার আসবে, বাকি কি আসবে আমার দেখার কোনো দরকার নেই। যখন আমি কোনো একটা কিছু হোল স্কয়ার করব, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার, তাহলে আসবে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে x এর সর্বোচ্চ বার আসবে কত? 2। তাহলে এই ধরনের একটা স্ট্রাকচার দিলে আপনি এটা না বের করেও বলতে পারেন এই সমীকরণের মূল হচ্ছে 2টা। কারণ এটা আপনি যদি ভাঙতে যান তখন কিন্তু ফর্মুলা অনুসারে নিতে গেলে এক্স স্কয়ারই আসবে। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আপনাকে দুই ভাবে প্রশ্ন দিতে পারে, এইরকম একটা সমীকরণ দিয়ে বলবে এই সমীকরণের মূল কয়টা, অথবা এইরকম একটা কোশ্চেন দিয়ে বলবে এই সমীকরণের মূল কয়টা। যেভাবেই দেখ আমরা কি পারবো? আচ্ছা, আমরা যদি এই পর্যন্ত পারি, এইবার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে শিখবো। সেটা হচ্ছে এই যে এটা একটা একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়েছে, এই সমীকরণ হওয়ার শর্ত কি? সমীকরণের শর্ত। আচ্ছা, প্রথমে একটু বিষয়টা দেখেন, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই জায়গায় আবার আছে কি কি? একটা আছে a, একটা আছে b, একটা আছে c। তাহলে আমরা একটু প্রথমে এই প্রশ্নটা একটু শিখি। সমীকরণের শর্তের আগে a b c এর পরিচয়, a b c এর পরিচয়। আচ্ছা, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণে আমি a b c এর পরিচয়গুলো একটু জানি। ax স্কয়ার, এই x স্কয়ারের সহগ হচ্ছে a, x স্কয়ারের সহগ হচ্ছে, বিষয়টা একটু বোঝেন, ax স্কয়ার। এই যে x এর উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার, পাওয়ারের বাংলা হচ্ছে কি? ঘাত। আর বামে যেটা থাকে সেটা হচ্ছে সহগ। তাহলে x স্কয়ারের সহগ কে? a। তাহলে এর পরিচয় কি? x স্কয়ারের সহগ। b এর পরিচয় কি? x এর সহগ। b এর পরিচয় কি? x এর সহগ। আর c হচ্ছে আমার ধ্রুবপদ, c হচ্ছে আমার ধ্রুবপদ, মানে কনস্ট্যান্ট। তাহলে আমরা কি শিখলাম? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই স্ট্রাকচারে a b c এর পরিচয় কি? আমরা শিখছি কি? x এর উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার, বামে যেটা থাকে সেটা হচ্ছে সহগ। তাহলে x স্কয়ারের সহগ হচ্ছে a,
এক্স এর সহগ হচ্ছে বি, আর আমার সি হচ্ছে কি ধ্রুবপদ, মানে কনস্ট্যান্ট, যে কোনো ভ্যালু হইতে পারে। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম? কিসের সমীকরণ পাইলাম, সমীকরণের মূল কয়টা সেটাও পাইলাম, এবিসির পরিচয় কি সেটাও পাইলাম। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শিখতে হবে, যেটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন হলে পরীক্ষায় আসবে, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, এটার আমি কি সমীকরণ বলতেছি? দ্বিঘাত সমীকরণ বলতেছি। এই সমীকরণটা পাওয়ার শর্ত কি? এই সমীকরণটার পাওয়ার শর্ত হচ্ছে এর মান কখনো 0 হইতে পারবে না, এর মান কখনো 0 হইতে পারবে না। মানেটা কি, বিষয়টা বুঝেন। আপনার যদি এর মান 0 হয় তাহলে কি এ 0 বসালে কি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0, তাহলে এটা কি ফাইনালি 0 হয়ে যায়। তাহলে বিএক্স প্লাস সি সমান সমান 0, তাহলে ফাইনালি থাকে কি বিএক্স প্লাস সি সমান সমান 0। লক্ষ্য করেন, আপনার যদি এর মান 0 হয়, ভাই এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এই আলোচনার, এর মান যদি 0 হয় তাহলে আপনি যদি এখানে বসান, তাহলে কি 0-র সাথে কোনো কিছুর গুণ করলে আমার গুণফল হয় কত? 0। 0-র সাথে আমি যদি কোনো কিছুর গুণ করি তাহলে আমার গুণফল হয় কত? 0। তাহলে আমি যদি এর মান 0 বসাই তাহলে এই টোটালটা কি 0 হয়ে যায়। তাহলে টোটালটা 0 হয়ে গেলে কি আমার এক্স স্কয়ার থাকবে? এক্স স্কয়ার তো থাকবে না। তাহলে এক্স স্কয়ার যদি না থাকে তাহলে কি আর এটা দ্বিঘাত সমীকরণ হবে? কারণ আপনি দ্বিঘাত সমীকরণের কন্ডিশনে শিখছেন কি এক্স এর সর্বোচ্চ মান 2 দেখে ওইটা দ্বিঘাত সমীকরণ। তার মানে আমার যদি এই দ্বিঘাত সমীকরণটা হইতে হয় তাহলে কোনোদিনই তো এর মান 0 হইতে পারবে না, কারণ এর মান যদি 0 হয় তাহলে তো এক্স স্কয়ারই থাকবে না, আর এক্স স্কয়ার না থাকলে কি আর এটা দ্বিঘাত সমীকরণ হবে? এর জন্য এই সমীকরণটার কন্ডিশন হচ্ছে এর মান কখনোই 0 হইতে পারবে না, কিন্তু বির মানও 0 হইতে পারবে, সির মানও 0 হইতে পারবে। বির মান 0 হইলে কি হয়, সির মান 0 হইলে কি হয়, এটা আমরা পার্ট 2 তে শিখবো। এটা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের আলোচনা। আপনার বির মান 0 হইলে কি হয়, সির মান 0 হইলে কি হয়, এটা আমরা পার্ট 2 তে আরো অ্যাডভান্স লেভেলে শিখবো। যেটা হচ্ছে কোশ্চেন যদি অনেক বেশি ডিপে যায় তাহলে এই কন্ডিশন দিতে পারে। তাহলে আমরা শিখলাম কি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, এটা কিসের সমীকরণ? এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূল কয়টা? 2টা। এই সমীকরণ আর কন্ডিশন কি, এই a b c এটার মধ্যে এর মান কখনো 0 হইতে পারবে না, কিন্তু b বা c এর মান কিন্তু 0 হইতে পারবে। আর এবিসির পরিচয় কি, এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, সি হচ্ছে ধ্রুবপদ। তাহলে আমরা এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0 দ্বারা কি বুঝায়, এই পুরা বেসিকটা কি বুঝছি? যদি পুরা বেসিকটা বুঝে থাকি তাহলে সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 ডান। সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 1 কি টাইম হয়েছে নাকি। এখন আমি যে টাইপটা পড়াবো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, টাইপ 2 সুপার ইম্পর্টেন্ট টাইপ। দ্বিঘাত সমীকরণ থেকে কোশ্চেন হলে এখান থেকেই কোশ্চেন হওয়ার চান্স বেশি। সবাই খুব মনোযোগ সহকারে টাইপ 2টা বোঝার চেষ্টা করেন, এটা সুপার ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা, এবার আসেন টাইপ 2। টাইপ 2টা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, টাইপ 2 হচ্ছে মাস্ট টু নো। এই টাইপের নাম হচ্ছে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয়। আচ্ছা ভাই, প্রথমে আমি একটা জিনিস লিখতেছি, তারপর আমি পুরো বিষয়টা বুঝাবো। সবাই এতটুকুর একটা স্ক্রিনশট নেন, এখানে আরেকটু আলোচনা আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি।
সবাই এটার একটু স্ক্রিনশট নেন, নিছেন? আচ্ছা, এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ শিখবো, সেটা হচ্ছে টাইপ 2। এটা হচ্ছে মাস্ট টু নো, সমীকরণের মূলধন প্রকৃতি নির্ণয়। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি বোর্ডে কিছু একটা জিনিস লিখছি, এখন এই লেখা দেখা অনেকের মানে প্রথম যে প্রশ্নটা আসবে, ভাইয়া এই ডিটা কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই ডি কি? সবাই খুব মনোযোগ সহকারে শোনেন, আমি এটা অনেক সময় নিয়ে ধীর স্থির ভাবেই পড়াচ্ছি। এই ডি কি? প্রথম প্রশ্ন। আচ্ছা, আমরা একটু আগে একটা স্ট্রাকচার শিখছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এরূপ একটা স্ট্রাকচারের নিয়ামক বা নিশ্চয়ক, নিয়ামক বা নিশ্চয়ককে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এত কিছু আপনার জানার দরকার নাই, শুধু আপনি জানবেন ডি সমান সমান হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। সবাই একটু বুঝেন, আমরা ডি সমান সমান কি জানি? বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে স্ট্রাকচারটা কেমন? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। আচ্ছা, এখন আপনি একটু ভাইয়া ডি এর বিষয়টা একটু সহজ করে বুঝাই দেই। মনে করেন আপনারা বলছে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0, এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0। এখান থেকে আপনি যদি ডি এর মান বের করতে চান, খুব মনোযোগ সহকারে দেখেন, ডি সমান সমান কি? বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, আমরা শিখছি কি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এরূপ ক্ষেত্রে আমাদের নিয়ামক বা নিশ্চয়ক হচ্ছে ডি। এই ডি মানে কি? বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0। আমরা জানি কি এক্স স্কয়ারের যে সহগ, এক্স স্কয়ারের যে সহগ কত? 1। এক্স স্কয়ারের সহগ হচ্ছে কি? a। এক্স এর সহগ হচ্ছে কি? বি। আর ধ্রুবপদটা হচ্ছে কি? সি। আমরা একটু আগে শিখছি না ভাই? আমরা কি একটু আগে শিখছিলাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এখানে আমরা কি শিখছিলাম? a মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ, বি মানে হচ্ছে এক্স এর সহগ, সি মানে হচ্ছে কি? ধ্রুবপদ। তাহলে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0, এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0। এই জায়গায় এক্স স্কয়ারের সহগ কত? 1। তাহলে এক্স স্কয়ারের সহগ হচ্ছে কি? এর মান। এক্স এর সহগ হচ্ছে কি? বি এর মান। আর এই জায়গায় যে ধ্রুবপদটা দেওয়া আছে এটা হচ্ছে কি? সি এর মান। তাহলে এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে -3, আর সি এর মান হচ্ছে 2। এখন আপনি যদি ডি বাইর করতে চান, তাহলে আপনি ডি বাইর করার সূত্র কি জানেন? ডি সমান সমান বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে বি পাইছি কত? -3, এ পাইছি কত? 1, সি পাইছি কত? 2। তাহলে -3 হোল স্কয়ার মানে 9, এটা হচ্ছে 8। তাহলে ডি এর মান আসে কত? 1। সবাইকে বুঝছেন এই ডি মানটা? ডি এর মান আমরা কেমনে বের করছি? ডি এর মান বের করাটা কি সবাই বুঝছেন? কেমনে বের করলাম? এক্স স্কয়ারের সহগ হচ্ছে a, এক্স এর সহগ হচ্ছে b, আর ধ্রুবপদটা হচ্ছে c। তাহলে ডি সমান সমান কি? বি স্কয়ার মাইনাস 4ac। এখানে আমরা a b c এর মান বসাই দিলে ডি এর মানটা চলে আসবে। এই পর্যন্ত যদি সবাই বুঝা থাকেন, একটু লেখেন ডি ডান, ডি ডান। এরপর আমি এখানে যাচ্ছি, আমি এখনো এই আলোচনায় আসিই নাই। সবাই একটু লেখেন তো ডি ডান হয়েছে নাকি? ডি ডান। সবাই একটু ফিডব্যাক দেন, ডি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, ডি ডান হয়েছে নাকি? এরপর আমি এই আলোচনায় আসবো, আমি এখন মধ্যে এই আলোচনায় আসিই নাই। আচ্ছা, ডি ডান হয়েছে। এইবার সবাই খুব মনোযোগ সহকারে আগামী 10 মিনিট আমার কথাগুলো শোনেন। আচ্ছা ভাইয়া, আমরা এই যে সলিউশনটা করলাম, ডির মান আসছে কত? 1। আচ্ছা, এখন আপনি যখন ডির মান বাইর করবেন, এই ডির মান কি কি আসতে পারে? 1 আসতে পারে, ডির মান -1 আসতে পারে, ডি এর মান 0 আসতে পারে। মানেটা কি? মানেটা হচ্ছে আমার ডি এর মান 0 হইতে পারে, ডি এর মান 0 থেকে বড় হইতে পারে, আবার ডি এর মান 0 থেকে ছোট হইতে পারে। ডি এর মান যদি 0 সমান হয়, তাহলে ডি সমান সমান কত? 0। আচ্ছা, ডি এর মান যদি 0 বড় হয় মানে কি? পজিটিভ হয়। পজিটিভ মানে কি? এতটুক। তাহলে পজিটিভ মানে কি? ডি গ্রেটার দেন 0। আর ডি এর মান যদি নেগেটিভ হয়, তাহলে কি? ডি লেস দেন 0। তাহলে আমরা শিখলাম কি? ডি এর মান যদি 0 হয়, মানে ডি সমান সমান যদি 0 বাই যায়, তাহলে হচ্ছে এই ঘর।
এই ঘর। আচ্ছা, যদি ডি এর মান পজিটিভ হয়, ডি যদি পজিটিভ, পজিটিভ মানে কি ধনাত্মক মান হয়, ধনাত্মক মান মানে কি জিরোর থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে এই ঘর। ডি এর মান ধনাত্মক হলে আর ডি এর মান 0 হলে আর ডি এর মান ঋণাত্মক হলে। তাহলে ভাই আমরা কি বুঝলাম, আমার ডি এর মান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, 0 হইতে পারে। আমার যদি ডি এর মান 0 হয় তাহলে মাঝখানে যাবে, ডি সমান সমান 0। আমার যদি ডি এর মান পজিটিভ হয় তাহলে হচ্ছে এই ঘর। আর আমার যদি ডি এর মান ঋণাত্মক হয় মানে নেগেটিভ হয় তাহলে হচ্ছে এই ঘর। আচ্ছা, ডি এর মান যদি 0 হয় তাহলে আমার মূলদয়ের প্রকৃতি কেমন হবে, বাস্তব। বিষয়টা একটু সবাই সহজ করে বুঝেন। আপনার এই হলো আপনার ঘর, এটা হচ্ছে কি ডি সমান সমান 0, এতটুকু হচ্ছে ডি গ্রেটার দেন 0, এতটুকু হচ্ছে ডি লেস দেন 0। আমার যদি ডি এর মান 0 অথবা 0 থেকে বড় হয়, 0 অথবা যদি 0 থেকে বড় হয় তাহলে আমার মূলদয়ের প্রকৃতি কেমন হবে, বাস্তব। তাহলে আমরা শিখলাম কি, যদি 0 অথবা পজিটিভ হয় তাহলে মূলদয়ের প্রকৃতি কেমন হবে, বাস্তব। কথা কি বুঝাইতে পারছি? তাহলে ডি এর মান 0 অথবা যদি 0 থেকে বড় হয় তাহলে মূলদয়ের প্রকৃতি কি, এই জায়গায় বাস্তব, এই জায়গায় বাস্তব, দুই জায়গায় বাস্তব হবে। কিন্তু যখন ডি সমান সমান 0 তখন হচ্ছে মূলদয়ের প্রকৃতি বাস্তব হবে, পাশাপাশি সমান। সমানের আরেকটা বাংলা হচ্ছে অভিন্ন। সমান, অভিন্ন এবং পূর্ণবর্গ হবে। তাহলে আমরা শিখলাম কি, যদি ডি সমান সমান 0 হয় অথবা যদি ডি এর মান 0 থেকে বড় হয় তাহলে মূলদয়ের প্রকৃতি দুই ক্ষেত্রেই বাস্তব। কিন্তু ডি সমান সমান 0 সমান, তার মানে কি সমান হবে, সমানের আরেকটা বাংলা কি, অভিন্ন। আবার পূর্ণবর্গ হবে। কিন্তু ডি এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে হবে অসমান। তাহলে ভাইয়া বিষয়টা একটু বুঝেন, আমার যদি ডি এর মান 0 সমান হয় অথবা 0 থেকে বড় হয় তাহলে দুই ক্ষেত্রে কি মূলদয়ের প্রকৃতি বাস্তব। কিন্তু ডি সমান সমান যেহেতু 0 সমান, এই কারণে এটা কি সমান হবে, সমানের আরেকটা বাংলা কি, অভিন্ন অথবা পূর্ণবর্গ হবে। আর যদি ডি এর মান 0 থেকে বড় হয় তাহলে হবে আমার অসমান। আর ডি এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে হবে জটিল। জটিলের আরেকটা বাংলা হচ্ছে কাল্পনিক বা অবাস্তব। জটিলের আরেকটা বাংলা হচ্ছে কি, কাল্পনিক বা অবাস্তব। এবং এই জায়গায় মূলদয়ের প্রকৃতি অসমান। তার মানে শুধুমাত্র ডি সমান সমান 0, ডি সমান সমান যদি 0 হয় তাহলে আমার মূলদয় প্রকৃতি সমান হবে। আর বাকি দুই ক্ষেত্রে ডি গ্রেটার দেন 0 হলে অসমান, ডি লেস দেন 0 হলে অসমান। আরেকটা নতুন শব্দ আছে পরস্পর অনুবন্ধী। এই অনুবন্ধী জিনিসটা কি, আমাদের এবার জটিল সংখ্যাও শিখতে হবে, কারণ আপনাদের 44তম প্রিলিতে কিন্তু জটিল সংখ্যা থেকে ক্লাসে পরীক্ষায় প্রশ্ন দিছে। এই জায়গায় আমরা অনুবন্ধীর আলোচনাটা জটিল সংখ্যায় বিস্তারিত শিখবো। আপাতত এতটুকু শিখে রাখেন, পরস্পর অনুবন্ধী মানে হচ্ছে একটা মূল যদি a প্লাস আইবি হয় আরেকটা মূল হবে a মাইনাস আইবি। আপাতত এইটার আলোচনা আমরা জটিল সংখ্যার ক্লাসে বিস্তারিত শিখবো। আপাতত শুধু জেনে রাখেন ডি লেস দেন 0 হলে মূলদয়ের প্রকৃতি জটিল। জটিলের আরেকটা বাংলা কি, কাল্পনিক, অবাস্তব। এবং কি হবে, অসমান, আরেকটা কি পরস্পর অনুবন্ধী। অনুবন্ধী কি, একটা মূল যদি a প্লাস আইবি হয় আরেকটা হবে a মাইনাস আইবি, মানে মাঝখানের এটা যদি প্লাস হয় এই মাঝখানেরটা হবে মাইনাস, মানে একই জিনিস শুধু মাঝখানেরটা প্লাস হলে এই জায়গায় হবে মাইনাস। এটাকে কি বলবো আমরা, পরস্পর অনুবন্ধী। তাহলে আমরা যদি সামারি করি তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, পুরো বিষয়টা সামারি করি। ডি সমান সমান 0 হইতে পারে, ডি এর মান 0 থেকে বড় হইতে পারে, ডি এর মান 0 থেকে ছোট হইতে পারে। ডি সমান সমান 0 অথবা ডি গ্রেটার দেন যদি 0 হয় তাহলে মূলদয়ের প্রকৃতি কি, বাস্তব। ডি লেস দেন 0 হলে মূলদয়ের প্রকৃতি কি, অবাস্তব। অবাস্তবের আরেকটা বাংলা কি, জটিল বা কাল্পনিক। আচ্ছা, ডি সমান 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 0 হইলে কি, মূলদয়ের প্রকৃতি সমান, বাকি দুই জায়গায় কি, অসমান। কথা কি বুঝাইতে পারছি? আর অবাস্তবের সময় আমি আরেকটা নতুন কথা শিখছি কি, পরস্পর অনুবন্ধী। আর ডি সমান সমান যখন 0 হবে তখন মূলদয়ের প্রকৃতি কি, পূর্ণবর্গ। এই পুরো আলোচনাটা নিয়ে আমি এখন টাইপ 2 আর টাইপ 3 এর ম্যাথ করাবো, পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। সবাই প্রথমে একটু ফিডব্যাক দেন, এই বক্সটা কি ডান হয়েছে নাকি, বি ডান। কেউ যদি পুরো বিষয়টা মোটামুটি বুঝে থাকেন তাইলেও কোনো সমস্যা নাই, কারণ আমি এখন অনেকগুলো এক্সাম্পল করাবো, টাইপ 2তেও করাবো, টাইপ 3এও করাবো। মানে এই বক্স থেকে আমরা এক্সাম্পল করব, তখন আপনি পুরো বিষয়টা আরো ক্লিয়ারলি শিখবেন। এখন এই যা শিখছেন এই বক্স থেকে, এটার প্রয়োগ আমরা এক্সাম্পলে শিখবো।
তখন পুরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন, বি ডান হয়েছে নাকি। এবার আমরা টাইপ 2 এর প্রথমে এক্সাম্পল শুরু করব, তারপর হচ্ছে টাইপ 3 করব, ইনশাআল্লাহ পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন, বি কি ডান হয়েছে নাকি। আচ্ছা, পড়ানোর ফাঁকে জাস্ট 1 মিনিট একটু আমার প্রাইভেট ব্যাচ সম্পর্কে বলি। আমার হচ্ছে 45তম বিসিএস সহ সকল নিয়োগের প্রিলি আর মানসিক দক্ষতার একটা ব্যাচ চলতেছে। এখানে ব্যাংক বাদে বাকি সকল নিয়োগ পরীক্ষার প্রিলির ম্যাথ পড়ানো হবে, পাশাপাশি মানসিক দক্ষতা পুরোটাও পড়ানো হবে। তার মানে সকল নিয়োগের প্রিলি প্লাস মানসিক দক্ষতা। যারা ম্যাথে একটু দুর্বল তারা চাইলে এই কোর্সটাতে ভর্তি হতে পারেন, ইনশাল্লাহ ম্যাথে কোনো সমস্যা থাকবে না। এই টোটাল কোর্সটার ফি হচ্ছে 1200 টাকা। ক্লাস হয় সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ। ক্লাস হয় রাত 10টায়। সবগুলা ক্লাসই সিক্রেট গ্রুপের আজীবন রেকর্ড থাকবে। আর এই প্রিলিতে টোটাল হচ্ছে 39টা অধ্যায় পড়ানো হবে। এই 39টা অধ্যায় যদি আপনি পারেন তাহলে আপনি যে কোনো নিয়োগ পরীক্ষার প্রিলি ইনশাল্লাহ ভালোভাবে দিতে পারবেন। এখানে ব্যাংকের ম্যাথ পড়ানো হবে না। এই 39টা অধ্যায়ের ভিতর আমার এখন পর্যন্ত শুধু 6টা অধ্যায় পড়ানো হয়েছে, আরো 33টা অধ্যায় পড়ানো হবে। তার মানে যারা এখন ভর্তি হবেন তারা এই 33টা অধ্যায়ের সবগুলো ক্লাস লাইভ পাবেন। মানসিক দক্ষতার ক্লাস শুরু হবে 15ই ডিসেম্বর থেকে। মানসিক দক্ষতার একটা ক্লাসও হয় নাই, তার মানে আপনি পুরো মানসিক দক্ষতার ক্লাসই লাইভ করার সুযোগ পাবেন। আর যেই 6টা অধ্যায় মিস করছেন এই 6টা অধ্যায়ের ক্লাস রেকর্ড করে নিতে হবে। সিক্রেট গ্রুপে এগুলো রেকর্ড রাখা আছে। আর আমি ভবিষ্যতে এই 6টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা করে সলভ ক্লাস নেব। মানে যে 6টা অধ্যায় আপনি মিস করছেন ভবিষ্যতে 6টা অধ্যায় আমি এটা রুটিন করে দেবো, প্রতিটা অধ্যায়ের উপর একটা করে সলভ ক্লাস নেবে, যাতে আপনার কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো যাতে আপনি ওই সলভ ক্লাসের মাধ্যমে সমাধান করে নিতে পারেন। তাহলে যারা পড়তে চান দ্রুত ভর্তি হয়ে যান। মাত্র 1200 টাকা খরচ করলে ইনশাল্লাহ ম্যাথ আর মানসিক দক্ষতা এই দুইটা মিলে মার্ক হচ্ছে 30। এই 30 মার্কে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। ভর্তি হওয়ার প্রসিডিউর আপনাদের এই ক্লাসের উপরেই দেয়া আছে, উপরে দেয়া আছে, আর বিস্তারিত আমার গ্রুপেও দেয়া থাকবে। তাহলে আমি পড়ানোতে ব্যাক করি, যারা পড়তে চান দ্রুত ভর্তি হয়ে যান। আচ্ছা, এইবার আসেন আমরা একটু পড়ানোতে ব্যাক করি। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, আমরা আরেকটা জিনিস শিখবো এখন এক্সাম্পল করার সময়। এক্সাম্পল নাম্বার 5 টাইপ 2, এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা, 5-এ কি বলছে? x² - 3x + 2 = 0। এই সমীকরণের মূলদয়ের প্রকৃতি কোনটি? এই সমীকরণের মূলদয়ের প্রকৃতি কোনটি? সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। যখনই আপনারে সমীকরণের মূলদয়ের প্রকৃতি বের করতে বলবে, আমরা টাইপ 2 এর নামই দিছি কি? সমীকরণের মূলদয়ের প্রকৃতি নির্ণয়। যখনই আপনাকে সমীকরণের মূলদয়ের প্রকৃতি বের করতে বলবে, প্রথম কাজ আপনার ডিভাইড করা। ফার্স্ট কাজ ডিভাইড করা। ডিভাইড করার সূত্র কি? d = b² - 4ac। তাহলে এটার আমরা কার সাথে কম্পেয়ার করব? ax² + bx + c = 0। তাহলে এর সাথে কম্পেয়ার করলে এর মান আসে কত? 1, b এর মান -3, c এর মান আসে 2। এই ভ্যালুগুলো বসাইলে d আসে 1। এটা আমি একটু আগে করাইছিলাম। তাহলে আপনারা যখনই বলবে এই সমীকরণের মূলদয়ের প্রকৃতি কেমন, তখন আমার প্রথম কাজ কি? d এর মানটা বের করা। ফার্স্ট কাজ কি? d এর মান বের করা। করলাম। আচ্ছা, এটা গেল অঙ্ক নাম্বার 5। এবার আসেন অঙ্ক নাম্বার 6। দুইটা দিয়ে আমি একসাথে বুঝিয়ে দিতেছি। 6 বলছে কি? 3 - 4x - x² = 0। এই সমীকরণের মূলদয়ের প্রকৃতি কোনটি? 3 - 4x - x² = 0। এই সমীকরণের মূলদয়ের প্রকৃতি কোনটি? আচ্ছা, আমরা যখন স্ট্রাকচারটা শিখছিলাম খুব মনোযোগ সহকারে দেখেন। ax² + bx + c = 0। স্ট্রাকচারটা এরকম ছিল না? ax² + bx + c = 0। মানে x² থাকে প্রথমে, x থাকে পরে, c থাকে শেষে। তাহলে এর যদি একটু সাজায়া গুছায়া লিখতে চান তাহলে এরকম লেখা যায় না? -x² - 4x + 3 = 0। এই বলতে ঠিক আছে? মানে x² থাকবে প্রথমে, x যুক্ত পদটা থাকবে তারপরে, ধ্রুব পদটা থাকবে সবার শেষে। তাহলে আমি 3 - 4x - x² = 0
এর যদি একটু সাজায় গুছিয়ে লিখে তাহলে কি লিখতে পারি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান সমান 0, এই কি লিখতে পারি, লেখলাম। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি এ বি সি এর মান বের করতে চাই, তখন এ বি সি এর মান বের করার সিস্টেম কি, এ মানে হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, -1, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান সমান 0, এই জায়গায় এক্স স্কোয়ারের সহগ কত, -1, তাহলে এর মান হচ্ছে -1, এক্স এর সহগ কত, -4, আর ধ্রুবপদের মান কত, 3। আমরা শিখছিলাম কি এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, বি মানে কি এক্স এর সহগ, সি মানে কি ধ্রুবপদ। তাহলে এখন এই এ বি সির মান যদি বসে দেই জায়গায় ডি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac তে, তাহলে ডি এর মান আসে 28। সবাইকে এই পর্যন্ত আমার কথা বুঝছে? তাহলে আমরা শিখলাম কি যদি সমীকরণের মূলধর প্রকৃতি বাইর করতে বলে প্রথম কাজ ডি বাইর করা। তাহলে আমি ডি পাইছি কত, 5 নম্বরে পাইছি 1, 6 নম্বরে পাইছি 28। আচ্ছা, এখন আপনাদের মূলধর প্রকৃতি বাইর করতে বলছে, আপনি শিখছিলেন কি ভাইয়া, ডি এর মান 0 সমান হইতে পারে, ডি এর মান 0 থেকে বড় হইতে পারে, ডি এর মান 0 থেকে ছোট হইতে পারে। এই জায়গায় ডি এর মান কি হয়েছে, 0 থেকে বড় হয়েছে না, ডি সমান সমান 1, দ্যাট মিন্স কি এটা ডি গ্রেটার দেন 0 হয়েছে না। তাহলে ডি গ্রেটার দেন যদি 0 হয়, তখন আমি শিখছিলাম কি সমীকরণের মূলধর প্রকৃতি হবে কেমন, বাস্তব আর কি হবে, অসমান। মনে কি পড়ে ছকের নাম্বার 3, ছকের একদম লাস্টের অংশটা দেখেন, আমি ডি এর মান পাইছি কত, 1, তাহলে ডি এর মান যদি 1 পাই, তার মানে কি ডি এর মান 0 থেকে বড়, 0 থেকে বড় হলে আমি কি জানি মূলধর প্রকৃতি কেমন হবে, বাস্তব ও অসমান। এই জায়গায় ডি এর মান পাইছি কত, 28, এটাও কি 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় হইলে আমরা কি শিখছি, মূলধর প্রকৃতি হবে কি বাস্তব ও অসমান। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু সবাই ক্লিয়ার লেখেন তো, কথা এখনো শেষ হয় নাই। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু লেখেন ক্লিয়ার। সবাই একটু ফিডব্যাক দেন তো, ক্লিয়ার হয়েছে নাকি? সবাই একটু লেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা। ইনশাল্লাহ পুরো ক্লিয়ার করেই বিদায় নেবো আজকে, এর আগে বিদায় হবে না। যারা লাস্ট পর্যন্ত ক্লাস করবেন অনেক কিছু শিখবেন। এখন আমি আরো ডিপে যাব। আচ্ছা, সাধারণত ভাই আপনাদের কোশ্চেনটা এরকমই দিবে, 5 বা 6 নম্বর প্রশ্নটা যদি পরীক্ষা আসে মূলধর প্রকৃতি কেমন, তখন এরকম বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান এই পর্যন্তই দিবে। কিন্তু কোশ্চেন যদি আরো বেশি ডিপে যায় তখন বলবে এই মূলধর প্রকৃতি তো বুঝলাম বাস্তব ও অসমান, এটা ঠিক আছে, এখন বলবে এই মূলধর প্রকৃতি কি মূলদ নাকি অমূলদ। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, যদি কোশ্চেন অনেক বেশি ডিপে যায় তখন আপনারা এই বাস্তব আর অসমান তো বাইর করছেন, বাস্তব আর অসমান তো বাইর করছেন, এবার বলবে মূলধর প্রকৃতি কি মূলদ নাকি অমূলদ। বিষয়টা একটু বুঝছেন। যদি আপনারা বাস্তব ও অসমান বলে তখন আমরা কি শিখছিলাম, ডি গ্রেটার দেন 0 লিখি বাস্তব অসমান, ডি গ্রেটার দেন 0 লিখি বাস্তব অসমান। এখন যদি বলে এটা কি মূলদ হয়েছে নাকি অমূলদ হয়েছে, তখন আপনাকে একটা শুধু নতুন জিনিস জানতে হবে, সেটা কি এই জায়গায় ডি এর মান পাইছি কত 1, আর এই জায়গায় ডি এর মান পাইছি কত 28। যদি আপনারা কোনোদিন বাস্তব আর অসমান বলার পর বলে এটা কি মূলদ নাকি অমূলদ, তখন শুধু দেখবেন যে ডি এর যে মানটা বাইর করছেন এটা কি পূর্ণবর্গ কিনা, ডি এর মান পূর্ণবর্গ কিনা। ডি এর মান পূর্ণবর্গ হলে মূলদ, আর পূর্ণবর্গ না হলে অমূলদ। এখন যে কোনো একজন জানতে পারেন যে পূর্ণবর্গ জিনিসটা কি, 1, 4, 9, 16, 25 এগুলো হচ্ছে পূর্ণবর্গ। মানে কি আপনি 1 এর রুট করলে কি পাবেন 1, 4 এর রুট করলে পাবেন কত 2, 9 এর রুট করলে পাবেন কত 3, 16 রুট করলে পাবেন কত 4, 25 এর রুট করলে পাবেন কত 5। মানে আপনি রুট করলে কি পাচ্ছেন, পূর্ণ সংখ্যা পাচ্ছেন। তার মানে যেই ডিজিট গুলা রুট করলে আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি সেগুলো হচ্ছে পূর্ণবর্গ। তাহলে আমি ডি সমান সমান 1 পাইছি, তাহলে এটা কি পূর্ণবর্গ, কারণ ডি এর 1 যদি আমি রুট করি তাহলে কি 1 পাচ্ছি। যদি ডি সমান সমান আমি 4 পাইতাম তাহলে এটা পূর্ণবর্গ, যদি ডি সমান সমান 9 পাইতাম এটাও পূর্ণবর্গ, ডি সমান সমান যদি 36 পাইতাম তাহলেও কি পূর্ণবর্গ। তাহলে ডি এর মান যদি পূর্ণবর্গ হয় তাইলে হবে কি মূলদ। তাহলে অ্যান্সারটা কি
বাস্তব, অসমান ও মূলদ। বুঝতে পারছি? আচ্ছা, এইবার আসেন ডি এর মান 28। 28 এর যদি রুট করেন আপনি কি পূর্ণ সংখ্যা পাচ্ছেন না। তার মানে এটা কি পূর্ণবর্গ না। আমরা শিখছি কি ডি এর মান যদি পূর্ণবর্গ হয় তাহলে হয় মূলদ, আর ডি এর মান যদি পূর্ণবর্গ না হয় তাহলে হবে অমূলদ। তার মানে কোশ্চেন যদি আপনাকে আরো অনেক ডিপে নেয়, সাধারণত কোশ্চেন দেয় অ্যান্সারগুলো এরকম বাস্তব ও অসমান, কিন্তু কোশ্চেন যদি অনেক ডিপে নেয় তখন অপশন থাকবে এরকম। এই অঙ্কটাই মনে করেন অপশন থাকবে এরকম: বাস্তব, অসমান ও অমূলদ, বাস্তব, অসমান ও মূলদ। তার মানে আপনি দেখেন ভাইয়া ডি সমান সমান 1, মানে ডি কেটার 0 হলে কি বাস্তব আর অসমান এই পর্যন্ত ঠিক আছে। এরপর আবার দেখতে হবে কি মূলদ নাকি অমূলদ। মূলদ দেখবেন কেমনে? পূর্ণবর্গ হইলে মূলদ, পূর্ণবর্গ না হইলে অমূলদ। সবাইকে আমি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে আপনারা যদি কখনো পূর্ণবর্গ হবে কি হবে না এই কনসেপ্ট জিজ্ঞাসা করে, তখন আপনাকে দেখতে হবে কি মূলদ বা অমূলদের বিষয়টা জিজ্ঞাসা করে, তখন দেখবেন কি ডি এর মান কি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ না। পূর্ণবর্গ হইলে মূলদ, পূর্ণবর্গ না হইলে অমূলদ। এইবার যদি সবাই পুরো বিষয়টা বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 6 ডান। তার মানে আপনারা যেভাবেই কোশ্চেন দেখ আপনি ইনশাল্লাহ এখন অ্যান্সার করতে পারবেন। আমি আরো একটা এক্সাম্পল শিখাবো, তাহলে টাইপ 2 থেকে যেভাবেই কোশ্চেন দেখ আমরা পরীক্ষা অ্যান্সার করে আসতে পারবো। D1 হলে তো বললেই দিলাম যে পূর্ণবর্গ হয়েছে, তখন হচ্ছে কি বাস্তব, অসমান ও মূলদ। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 6 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এক্সাম্পল 6 ডান। এবার আসেন এক্সাম্পল 7। আচ্ছা, আরেকটু কথা বলে দেই, কেউ যদি এই শীটটা কালেক্ট করতে চান, আমার রাহাত জব ম্যাথে শীটটা দেয়া আছে, আপনি রাহাত জব ম্যাথ থেকে শীটটা কালেক্ট করে নেবেন। এই দ্বিঘাত সমীকরণের পুরো অধ্যায়ের লেকচার শীটটা রাহাত জব ম্যাথে দেয়া আছে, ওই শীটটা কালেক্ট করে ক্লাসের পর আমি যেই টাইপ 3টা পড়াবো, আজকে আমি টাইপ 1, 2, 3 3টা টাইপ পড়াবো, এই 3টা টাইপের সবগুলো এক্সাম্পল করে নেবেন। আর আমি পেইড ব্যাচে সবগুলো অধ্যায় নিজস্ব লেকচার শীট দিয়েই পড়াই। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 7, টাইপ 2 এর লাস্ট এক্সাম্পল। আপনারা কোশ্চেন দিছে x - 1 হোল স্কয়ার সমান সমান 2, এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলছে। আচ্ছা ভাইয়া, যদি আপনারা এরকম কোশ্চেন দিত, বিষয়টা একটু দেখেন, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 সমান সমান 0, যদি বলতো এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন, সবাই খুব মনোযোগ সহকারে শোনেন। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 সমান সমান 0, এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন, তাইলে আপনি কি করতেন? আপনি ডি এর মান বের করতেন। এইবার দেখতেন এই ডি এর মান কি 0 সমান হয়েছে, 0 থেকে বড় হয়েছে না 0 ছোট হয়েছে, তার আগে আপনি ডিক্লেয়ার করে দিতেন। তাহলে এইরকম কোশ্চেন দিলে আমি পারি, তাই না? কিন্তু এখন কোশ্চেন দিছে x - 1 হোল স্কয়ার সমান সমান 2। সবাই একটা জিনিস মনে রাখবেন, যখনই আমরা দ্বিঘাত সমীকরণের ম্যাথ করতেছি, আমার স্ট্রাকচার হইতে হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। স্ট্রাকচার কেমন হইতে হবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তাহলে এইটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 এরকম হইছে? হয় নাই। তাহলে প্রথম কাজ কি, এতটুকু করে আপনি যদি ভাঙেন a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এই দুইটা বাম পাশে নিয়ে আসেন। তাহলে এখন কি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 2 সমান সমান 0, তাহলে বা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 সমান সমান 0। তার মানে আপনারা যদি এইরকম কোশ্চেন দেয়, এতটুকু করে আপনার ফর্মুলা অনুযায়ী ভাঙতে হবে। বাংলা আপনি পাইছেন কি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 সমান সমান 0। তাহলে এই জায়গায় এর মান কত 1, b এর মান কত মাইনাস 2, c এর মান কত মাইনাস 1। এটা এখন d সমান সমান কি b স্কয়ার মাইনাস 4ac তে বসায় দিবেন, তারপর d এর মান যা পাবেন তার আলোকে আপনি ডিক্লেয়ার করবেন। তার মানে আপনার কোশ্চেন যদি আরো ক্রিটিক্যাল করে, তাহলে এরকম কোশ্চেন দিবে x - 1 হোল স্কয়ার সমান সমান 2, তাহলে আপনি কি করবেন? এটা কি a - b হোল স্কয়ার সূত্রে গেছে, a - b হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর এটা এরকম দ্বারা করে আগের অঙ্ক আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই করব। তাহলে কি আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি টাইপ 2 থেকে যেভাবেই কোশ্চেন আসুক আমরা সবাই পারবো? সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 2 ডান। আমরা কি আশা করতে পারি টাইপ 2 থেকে যেভাবেই কোশ্চেন আসবে আমরা পারবো?
সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 2 কি ডান হয়েছে নাকি। এখন আমি যেটা পড়াবো এটা ইম্পর্টেন্ট টাইপ 3, এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এটা এখন আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। টাইপ 2 যেহেতু আমরা পারছি, টাইপ 3 আমাদের জন্য এখন খুবই ইজি হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা, একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হচ্ছে। এই চ্যাপ্টারটা অনেকেই বাদ দেন, দ্বিঘাত সমীকরণটা বাদ দেন অনেকেই। সোজা না কঠিন, একটু ফিডব্যাক দেন তো। এই ক্লাস কেমন হইতেছে। এরপর আমি টাইপ 3 পড়াচ্ছি, টাইপ 3 পড়ালে আজকে শেষ ক্লাস। ক্লাসটা কেমন হচ্ছে একটু সবাই ফিডব্যাক দেন। আমি টাইপ 3 পড়াবো এখন, একটু কমেন্টস করেন ক্লাস কেমন হচ্ছে। একটু ফিডব্যাক দেন তো। আচ্ছা, তাহলে ভাই আমরা এখন টাইপ 3 পড়ানো শুরু করি। আচ্ছা, টাইপ 3 এর বিষয়টা দেখেন। আপনারা যদি বলা হয় প্রশ্নে মূলদয় সমান কিংবা পূর্ণবর্গ, সমান কিংবা পূর্ণবর্গ, খুব মনোযোগ সহকারে শোনেন। এই আলোচনা আমরা টাইপ 2 তে শিখে আসছি। আমরা টাইপ 2 তে একটা কথা শিখছিলাম, যদি ডি সমান সমান 0 হয় তাহলে আমার মূলদয়ের প্রকৃতি কেমন হবে, বাস্তব ও সমান। সমানের আরেকটা বাংলা কি বলছি, অভিন্ন নাইলে পূর্ণবর্গ। তার মানে আপনারা যদি কখনো বলা হয় প্রশ্নে মূলদয় সমান কিংবা পূর্ণবর্গ, প্রশ্নে যদি বলে দেয় মূলদয় আমার সমান কিংবা পূর্ণবর্গ, তাইলে আমার সূত্র কি, ডি সমান সমান 0। কিভাবে আমরা এটা শিখছি না। সমান বা পূর্ণবর্গ হবে কখন, যখন ডি সমান সমান 0। তাহলে ডি মানে কি, বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে ডি সমান সমান যেহেতু 0, তাহলে কি বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে আমরা কি শিখলাম টাইপ 3 তে, যদি প্রশ্নে, টাইপ 3 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, প্রশ্নে মূলদয় সমান কিংবা পূর্ণবর্গ বললে আমার সূত্র কি, ডি সমান সমান 0। তাহলে ডি মানে কি, বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0। একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝি। টাইপ 3 এর কেস 1, এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 1, এক নম্বর এক্সাম্পল কি বলছে, যদি আচ্ছা ভাই সবাই একটু মনোযোগ সহকারে প্রশ্নটা পড়ি। যদি এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস 6 সমান সমান 0 এত এর মূল দুইটি সমান হয়, প্রশ্নে কি মূল দুইটা সমান বলছে না, প্রশ্নে কি মূল দুইটা সমান বলছে। আমরা টাইপ 3 শুরুতে কি শিখছিলাম, যদি প্রশ্নে মূল দুইটা সমান কিংবা পূর্ণবর্গ বলে, খুব মনোযোগ সহকারে আমার কথাটা শুনেন। আমরা টাইপ 3 তে শিখছি কি, যদি প্রশ্নে মূল দুইটা সমান কিংবা পূর্ণবর্গ বলে তাইলে আমার সূত্র কি, ডি সমান সমান 0। ডি মানে কি, বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান কি, 0। তাহলে এই জায়গায় আবার কি বলছে, এত এর মূল দুইটি সমান। তাহলে আমরা শিখছি কি, যদি মূল দুইটা সমান কিংবা পূর্ণবর্গ বলে তাহলে বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান কি, 0। তাহলে সূত্র কি, বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0। কেন, আমরা শিখছি কি, ডি সমান সমান 0। তাহলে আমি এবিসির মান বের করুন, কেমনে বের করুন, আমরা শিখছি কি, এক্স স্কয়ারের যে সহগ সেটা হচ্ছে কি a। তাহলে এক্স স্কয়ারের সহগ কি, জায়গায় 1। এক্স এর যে সহগ সেটা হচ্ছে কি, এক্স এর যে সহগ সেটা হচ্ছে কি b, আর ধ্রুবপদ যেটা সেটা হচ্ছে কি c। এখন এই এবিসির মান যদি বসায় দেই, এবিসির মান যদি বসায় দেই তাহলে কি পি এর মান চলে আসবে। তাহলে আমরা কি শিখলাম, আমি একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। যদি এত এর মূল দুটি সমান হয় তবে পি এর মান কত। তাহলে আমরা শিখলাম কি, টাইপ 3 তে যদি প্রশ্নে মূল দুইটা সমান
কিংবা পূর্ণবর্গ বলে, তাইলে আমার সূত্র কি ডি সমান সমান 0। তাহলে ডি মানে কি বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0। আচ্ছা, এখন এবিসির পরিচয় কি? এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, তাহলে এক্স স্কয়ার প্লাস পিএক্স প্লাস 6 সমান সমান 0। এই জায়গায় এক্স স্কয়ারের সহগ কত? 1। তাহলে এক্স স্কয়ারের সহগ যেটা, এটা হচ্ছে কি এর মান, তাহলে এ কত? 1। এক্স এর যে সহগ, এটা হচ্ছে কার মান? বি। বি কত? পি। আর ধ্রুবপদ কত? 6, তার মানে সি এর মান কত? 6। এখন এই এ বি সির মান আমি এখানে বসাই দিলেই গান শেষ। আমি আরো দুটো ম্যাথ করাচ্ছি, পুরো ক্লিয়ার হয়ে যাবেন। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 1টা কি বুঝছেন নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? আমি আরো দুটো ম্যাথ করাচ্ছি এই টাইপের, একদম ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আমি ক্যালকুলেশন দেখাচ্ছি ভাইয়া, আমি আরো দুটো ম্যাথ করাবো, ক্যালকুলেশন ক্লিয়ার করবো। আচ্ছা, যারা মোটামুটি বুঝছেন এইবার এক্সাম্পলটা করেন, পুরোটা বুঝতে যাবেন। আমি প্রথমে বলছি আজকের ক্লাসটা যদি পুরোটা করেন তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, কারণ একই জিনিস আমি বারবার আলোচনা করতেছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আর ভাইয়া দ্বিঘাত সমীকরণটা অনেক কঠিন অধ্যায়, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা অনেক কঠিন অধ্যায় এবং ম্যাক্সিমাম চাকরি প্রার্থী এই অধ্যায়টা বাদ দেয়। আমি চেষ্টা করতেছি যাতে সহজ করে এই জিনিসগুলো আমরা পড়তে পারি, এবং আমি কিন্তু অনেক কঠিন জিনিস অলরেডি পড়াইছি, আগামী ক্লাসে আরো অনেক কঠিন জিনিস ইনশাআল্লাহ পড়াবো। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা একটু দেখি, কেস 2। ভাইয়া খুব মনোযোগ সহকারে বিষয়টা সবাই একটু বোঝেন। 9x স্কয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে, 9x স্কয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে, মনে করেন আমি পি যোগ করলাম, সবাই একটু বিষয়টা বুঝেন ভাইয়া। 9x স্কয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে, কত যোগ করলে, ধরলাম পি যোগ করলে, ধরলাম পি যোগ করলে যোগফল আমার পূর্ণবর্গ হবে। বিষয়টা বুঝেন, 9x স্কয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে, ধরলাম পি যোগ করলে, পি যোগ করলে তাহলে কি 9x স্কয়ার প্লাস 30x প্লাস পি। আচ্ছা, যোগ করছি, যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। বিষয়টা বুঝেন। আচ্ছা, আমরা কি শিখছিলাম? যদি পূর্ণবর্গ বলে তাহলে আমার কি ডি সমান সমান 0। আমরা কি শিখছিলাম? যদি পূর্ণবর্গ বলে তাহলে ডি সমান সমান 0। আচ্ছা, ডি মানে কি? বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0। আচ্ছা, এখন এই যে ডি মানে কি বি স্কয়ার মাইনাস 4ac, এটা কেমনে আনবো? এরে আমি যদি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা কি শিখছিলাম? এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, তাহলে এক্স স্কয়ারের সহগ হচ্ছে কত? 9। তাহলে এর মান কত? 9। এক্স এর সহগ হচ্ছে বি, এক্স এর সহগ হচ্ছে বি, তাহলে বি এর মান কত? 30। আর ধ্রুবপদ হচ্ছে সি, ধ্রুবপদ হচ্ছে সি, তাহলে সি কত? পি। সবাইকে আমার কথা বুঝছেন? বিষয়টা বুঝে 9x স্কয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে, ধরলাম পি যোগ করলে, তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়? 9x স্কয়ার প্লাস 30x প্লাস পি। এইবার বলছে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আপনি শিখছেন কি? পূর্ণবর্গ বললে কি প্রশ্নে যদি মূল দুইটা সমান কিংবা পূর্ণবর্গ বলে, টাইপ 3 থেকে আমি তাই বলছি না যে প্রশ্নে যদি মূল দুইটা সমান বলে কিংবা যদি পূর্ণবর্গ বলে, পূর্ণবর্গ বলছে তাহলে কি ডি সমান সমান 0। ডি মানে কি বি স্কয়ার মাইনাস 4ac। এবার এ মানে কি এক্স স্কয়ারের সহগ, তাহলে এক্স স্কয়ারের সহগ কত? 9, তাহলে এর মান কত? 9। এক্স এর সহগ হচ্ছে বি, তাহলে বি কত? 30। ধ্রুবপদ হচ্ছে সি, তাহলে সি কত? পি। তাহলে ভ্যালুগুলো একটু বসাই। বি মানে হচ্ছে 30 স্কয়ার 4 ইন্টু এ মানে হচ্ছে 9, সি মানে হচ্ছে পি সমান সমান 0। তাহলে পুরোটা ক্যালকুলেশন করেন, 30 স্কয়ার মানে হচ্ছে 900, আর এর যদি দুই পাশে আমরা নিয়ে যাই, দাঁড়ান পুরোটাই করে দেই, 4 নং 36p সমান সমান 0, বা 900 সমান সমান 36p, বা পি ইজ ইকুয়ালস টু 900 ডিভাইডেড বাই 36। আচ্ছা, এটারে আরো সোজা করে ক্যালকুলেশন করেন।
900 মাইনাস 4 ইন্টু 9 ইন্টু পি সমান সমান 0, বা 900 সমান সমান কি 4 ইন্টু 9 ইন্টু পি, তাহলে বা পি সমান সমান কত 900 ডিভাইডেড বাই 4 ইন্টু 9, 9 দিয়ে এটা করলে কত 100, আর সাইড দিয়ে কাটলে কত 25, তার মানে পির মান কত 25। তাহলে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে 25। আমার কথা কি সবাই বুঝছেন? আমরা কি করছি পুরো সামারিটা করে দিচ্ছি। পূর্ণবর্গ বললে আমরা টাইপ 3 তে শিখছি কি, যদি পূর্ণবর্গ বলে তাহলে ডি সমান সমান 0, যদি পূর্ণবর্গ বলে তাহলে ডি সমান সমান 0। ডি মানে কি বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac। এখন এই ধরনের কোশ্চেনে 9x স্কয়ার প্লাস 30x এর সাথে বসে কত যোগ করলে, ধরলাম পি যোগ করলে, আপনি পি না ধরে যদি অন্য কিছু ধরেন তাহলে কোনো সমস্যা নাই, পি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখন 9x স্কয়ার প্লাস 30x প্লাস পি, এখান থেকে আমরা শিখছি কি x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, ধ্রুবপদ হচ্ছে c। এখন এবিসির মান যদি এখানে বসায় দেন তাহলে পির মান চলে আসবে। আমি আরো একটা এই টাইপের ম্যাথ করাবো, ইনশাআল্লাহ পুরো ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন তো एग्जांपल 7 কি ডান হয়েছে নাকি। আমি আরেকটা ম্যাথ করাবো, ইনশাআল্লাহ পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যারা মোটামুটি বুঝছেন তারা আরেকটা एग्जांपल দেখেন, ইনশাআল্লাহ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই एग्जांपलটা করালে আমরা আশা করি আমাদের আজকের ক্লাসটা মোটামুটি সবাই ইনশাআল্লাহ ভালোভাবেই বোঝা হবে। আমি আবারও বলতেছি ভাইয়া, দ্বিঘাত সমীকরণ একটু কঠিন অধ্যায়, ক্লাসটা শেষ করে সবাই ঠান্ডা মাথায় লেকচার শিটে টাইপ 1 2 3 করেন, ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা হবে না। তারপরে যদি কারো কোথাও প্রবলেম হয়, যেই জায়গাটা একটু কম বুঝছেন ওই অংশটা আরেকবার একটু দেখবেন। কথা কি বুঝতে পারছেন? যারা এদের বেসিক একটু খুব বেশি দুর্বল, তাদের একটু প্রবলেম হলে যেই জায়গাটাতে প্রবলেম হয়েছে ওই জায়গাটা আরেকবার দেখবেন, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকের অংশটা যদি পারেন, আগামী দিনের ক্লাস আরো সোজা। x পূর্ণ সংখ্যা হলে 16x স্কয়ার প্লাস 16x প্লাস 2 এত এর সাথে ন্যূনতম কত যোগ করলে আচ্ছা, প্রশ্নটা একটু পড়ি। বলছে কি 16x স্কয়ার প্লাস 16x প্লাস 2, 16x স্কয়ার প্লাস 16x প্লাস 2 এত এর সাথে ন্যূনতম কত যোগ করলে, আচ্ছা ধরলাম পি যোগ করলে, এত এর সাথে ন্যূনতম কত যোগ করলে, ধরলাম পি যোগ করলে যোগফল যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে। সবাই একটু মনোযোগ সহকারে বুঝেন। 16x স্কয়ার প্লাস 16x প্লাস 2 এর সাথে ন্যূনতম কত যোগ করলে, পি যোগ করলে, পি যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে। আপনি শিখছেন কি পূর্ণবর্গ যদি বলে, প্রশ্নে পূর্ণবর্গ বললে এলে আমার গল্প কি ডি সমান সমান 0। আচ্ছা, ডি মানে কি বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0। আচ্ছা, এই যে বি স্কয়ার মাইনাস 4ac এটা কার কাছ দিয়ে আনছেন ভাইয়া? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। আচ্ছা, এরপর আপনি শিখছেন কি x স্কয়ারের সহগ হচ্ছে আমার a, x এর সহগ হচ্ছে আমার b, বাকিটা হচ্ছে আমার c, মানে ধ্রুবপদটা হচ্ছে c। তাহলে এইবারের স্ট্রাকচারটা একটু দেখেন, 16x স্কয়ার প্লাস 16x প্লাস 2 প্লাস p, কার মান কি? আপনি শিখছেন কি x স্কয়ারের সহগ হচ্ছে a, তাহলে এই জায়গায় x স্কয়ারের সহগ কত 16, তাহলে এর মান কত 16। এরপর শিখছেন কি x এর সহগ হচ্ছে b, x এর সহগ হচ্ছে b। আমরা কি শিখছি x স্কয়ারের সহগ হচ্ছে a, খুব মনোযোগ সহকারে বুঝেন, এটা কিন্তু একটু নতুন জিনিস শিখবো। x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর বাকি যেটা সেটা হচ্ছে c। তাহলে বাকি থাকে কি 2 প্লাস p, তাহলে 2 প্লাস p হচ্ছে কি c। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে গল্প কি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই স্ট্রাকচারে x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, বাকি যা আছে সেটা হচ্ছে ধ্রুবপদ। x স্কয়ারের সাথে যেটা থাকবে সেটা a, b এর x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে b, বাকি সব হচ্ছে c। তাহলে যে বাকি সব কি 2 প্লাস p, তাহলে c সমান সমান কি 2 প্লাস p।
এবার মানগুলো বসান। বি স্কোয়ার মানে কি 16 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 16 ইন্টু সি মানে কি 2 প্লাস পি সমান সমান 0। তাহলে বা 16 স্কোয়ার মানে কি 16 ইন্টু 16 সমান সমান কি 4 ইন্টু 16 ইন্টু 2 প্লাস পি, বা 16 ইন্টু 16 ডিভাইডেড বাই 4 ইন্টু 16 ইজুকাস টু কি 2 প্লাস পি। তাহলে এই 16 কাটা যায়, সাইড দিয়ে কাটে সাইড, তাহলে 4 ইজুকাস টু 2 প্লাস পি। তাহলে বা পি ইজুকাস টু কি 4 মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে 2। তাহলে কত যোগ করলে? 2 যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে। ক্যালকুলেশনটাকে সবাই বুঝছেন? ক্যালকুলেশনটা যদি বুঝে না থাকেন আরেকবার দেখাই দিতেছি। 16 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 2 প্লাস পি সমান সমান 0। তাহলে বা 16 স্কোয়ার মানে কি 16 ইন্টু 16 সমান সমান কি 4 ইন্টু 16 ইন্টু 2 প্লাস পি। তাহলে বা 2 প্লাস পি সমান সমান কি হবে? 16 ইন্টু 16, এটা নিচে চলে যাবে, তাহলে 4 ইন্টু 16, 16 কাটা যায়, সাইড দিয়ে কাটে সাইড, তাহলে 2 প্লাস পি সমান সমান হচ্ছে সাইড। তাহলে বা পি ইজুকাস টু কত? সাইন মাইনাস 2 ইজুকাস টু 2। সবাই কি কথা বুঝছেন? যদি বুঝে থাকে তাহলে সামারিটা কি আজকের ক্লাসে? আমাকে শুধু একটা বক্স শিখতে হবে, সেটা কি ডি সমান সমান 0 হলে কি হয়, ডি এর মান 0 থেকে বড় হলে কি হয়, ডি এর মান 0 থেকে ছোট হলে কি হয়, ডি সমান সমান 0 হইলে কি হয়, ডি এর মান 0 থেকে বড় হইলে কি হয়, ডি এর মান 0 থেকে ছোট হইলে কি হয়। আর একটা জিনিস জানতে হবে কি, এক্স স্কয়ারের সহগ্রাম আমি বলবো এ, এক্স এর সহগ্রাম আমি বলবো বি, ধ্রুবপদরা আমি বলবো সি। যদি জাস্ট এতটুকু জিনিস আমরা জানি, টাইপ 2 ও শেষ, টাইপ 3 ও শেষ। এইবার সবাই একটু ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। আমরা আজকে দ্বিঘাত সমীকরণের পার্ট 1 ক্লাসটা করছি, আগামী সোমবার দিন পার্ট 2 ক্লাস হবে, সেখানে আমরা আরো মজার জিনিস শিখবো, সহজ জিনিসও শিখবো, কঠিন জিনিসও শিখবো, সবই শিখতে হবে, কারণ এখন প্রশ্ন অনেক কঠিন হয়। এই জন্য আমি আজকে বেশ কিছু কঠিন জিনিস শিখাইছি, আগামী ক্লাসে আমরা কঠিন কিছু জিনিস শিখবো, কারণ প্রশ্ন এখন অনেক বেসিক নির্ভর হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, সুতরাং সব ধরনের প্রশ্ন যাতে আমরা অ্যান্সার করতে পারি সেভাবে শিখবো। চাইলে ক্লাসটা অনেক সোজা বানানো যেত, তখন আমি কঠিন জিনিসগুলো বাদ দিতে পারতাম, তাহলে তবে কোনো লাভ নাই। ক্লাসে সোজা বানায় লাভ কি? আপনারা আমি যদি একটা ক্লাসে সবই সোজা পড়াই, একটা অধ্যায় কি সব সোজা? একটা অধ্যায় তো সব সোজা না। এই জন্য যখন হচ্ছে ম্যাথ শিখতে যাবেন প্রপারলি, তখন আপনাকে সোজা জিনিস শিখতে হবে, মিডিয়াম জিনিস শিখতে হবে, কঠিন জিনিসও শিখতে হবে, কারণ কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্নে পুরোটা সোজা হয় না, পুরোটা মিডিয়াম হয় না, পুরোটা কঠিন হয় না, মিক্সচার হবে, কিছু কোশ্চেন সহজ আসবে, কিছু কোশ্চেন মিডিয়াম আসবে, কিছু কোশ্চেন কঠিন আসবে। আপনি যদি কোনো একটা অধ্যায়ের কঠিন ম্যাথগুলো বাদ দেন, তাহলে সেই অধ্যায় থেকে যদি কঠিন কোশ্চেন হয়, তাহলে তো আপনি অ্যান্সার করতে পারবেন না। এই জন্য ক্লাস হচ্ছে ম্যাথমেটিক্স যদি প্রপারলি শিখতে চান, সব ধরনের ম্যাথ শেখার মানসিকতা থাকতে হবে, এবং তখন একটা ভালো ক্লাস মানে কি, আপনার আমি সহজ কঠিন মধ্যম সব জিনিস শিখেছি। যদি পুরা ক্লাসটাই অস্থির মনে হয়, আরে আল্লাহ ভাইয়ার ক্লাস এত সোজা, সব পারি, তাই তো আমি সব সোজা পড়াইছি, সব সোজা পড়াইলে তো আপনি সবই পারবেন। আপনারা যদি আমি এই ম্যাথ বাদ দিয়ে পড়াইতাম, আরো তো অনেক সোজা জিনিস আছে, মূলধন, যোগফল, গুণফল, অনেক কিছু পড়ান যায় ধরো সোজা, সেগুলো পড়াই আমি ক্লাসটা পুরোটা সোজা বানাইতে পারি না, এই সোজার লাভ কি? কথা বলেন না। এর জন্য কঠিন জিনিস শেখারও চ্যালেঞ্জ থাকতে হবে। আর যারা এই চ্যালেঞ্জগুলো নিতে চান, ইনশাল্লাহ আমার পেইড কোর্সটাতে ভর্তি হয়ে যান। আমি অনেক সময় নিয়ে পেইড কোর্সে পড়াই, ইনশাল্লাহ উপকৃত হচ্ছে সবাই, তা নাহলে তো এত স্টুডেন্ট পড়তো না। অলরেডি আমার কাছে 2500-এর উপরে বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 2500 প্লাস। 44 পিলিতে পড়েছিলাম 3000, তার মানে ইনশাল্লাহ পড়েন, আশা করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তাহলে আজকে ভাই এই পর্যন্তই থাকুক, আল্লাহ আবার বাঁচিয়ে রাখলে সোমবার দিন দেখা হবে, আমরা দ্বিঘাত সমীকরণের পার্ট 2 ক্লাসটা করব। সেদিন আমরা সহজ জিনিসও করব, মিডিয়াম জিনিসও করবো, অনেক বেশি কঠিন জিনিসও শিখবো, যাতে দ্বিঘাত সমীকরণ থেকে যেই ধরনের কোশ্চেন আসুক না কেন আমরা জানি পরীক্ষায় অ্যান্সার করতে পারি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।